না করতে পারে। একদিকে আলোচনার কথা, আবার একদিকে আপনি দমন নিপীড়ন চালাবেন, আমরা জানি না এটা সদয়ভাবে বিবেচনা করতেন। আমাদের সারা বাংলাদেশ থেকে থাকার উদ্দেশ্যে আজকে আসার কোনো কারণ ছিল না। এতটুকু বলতে চাই, একবার যেহেতু আজকে রাজপথে নেমে আসছে, সারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার অভিযোগে যাত্রা করেছে, এই পর্যায়ে বাধা সৃষ্টিকারী একটা সহজ বিষয়কে, সরকারের ঐকান্তিক ইচ্ছাকে যিনি বিনোদন চালিয়েছেন, এটা আজকে আমরা আপনাদের মাধ্যমে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাই বোন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আপনারা জানেন আজকে ব্যবসায়ীরা একটা আলোচনায় বসছিলেন, তার আপডেটটা আমরা এখনো পুরোপুরি হাতে পাইনি। তাদের তো আমাদের সম্পর্কে অনেক কাল্পনিক পারসেপশন থাকতে পারে। এনবিআর আজকে যদি ধারাবাহিকভাবে গত 2 দশক ধরে ধারাবাহিকভাবে অক্লান্ত, বাংলাদেশের কোন সচিব সকালবেলা সশস্ত্র প্রহরায় তার দপ্তরে প্রবেশ করে তার কর্মকর্তা কর্মচারীরা বাইরে রোদে পড়ছে, বৃষ্টিতে ভিজছে, তার কি লজ্জা হওয়া উচিত? এই পর্যায়ে আমাদের দিকে যদি আপনারা দৃষ্টি না দেন, রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি না দেন, আমরা কিন্তু এখন রাস্তায় নেমে আসছি। আমাদের এখন আপনারা যদি করেন আরো দমন নিপীড়ন চালান, আমাদের শেষ রাজস্ব যোদ্ধা এনবিআর এর মাটি কামড়ে পড়ে থাকবে। আপনারা দয়া করে, আবারও দয়া করে বললাম, আমাদের দিকে সুদৃষ্টি দেন। রাজস্ব ব্যবস্থা ধ্বংসকারী, রাজস্ব আহরণকে বাধা সৃষ্টিকারী, সরকারের রোডম্যাপে বাধা সৃষ্টিকারী, অফিসারদের উপর দমন নিপীড়ন চালানোকারী এবং সর্বদা যিনি ষড়যন্ত্রে লিপ্ত থাকে, মিডিয়াকে এক কথা বলে আমাদেরকে আবার আলোচনার নামে গোপনে গোপনে সকাল থেকে এনএসআই কর্মকর্তা পাঠায়, এই ধরনের একজন ষড়যন্ত্রকারী, ব্যর্থ, অযোগ্য এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতীত কোন ধরনের আলোচনার পথ খুলবে না। দৃষ্টি আকর্ষণ করছি। পাঠের কিছু পূর্বে আমাদের সম্মানিত সভাপতি তারেক ইকবাল আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। প্রথম আমি যেটা বলতে চাই, আজকে ব্যবসায়ী সম্প্রদায় যে সভায় বসেছেন সেই সভা থেকে কিছু মিশ্র প্রতিক্রিয়া এসেছে। আমি জানতে চাই, ফ্যাসিস্ট সরকার যে যাকে সচিব হিসেবে বসিয়েছেন তিনি এনবিআর এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন পরে। আমাদের আর কয়েকটা দিন পরে জুলাই মাস, যেটা আমাদেরকে মনে করিয়ে দেয় ফ্যাসিস্ট শেখ হাসিনার রেজিমকে মনে করিয়ে দেয়, সেই আন্দোলনকে মনে করিয়ে দেয়। সেই ফ্যাসিস্টের প্রতিনিধির জন্য ব্যবসায়ী সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন মহল যখন চেষ্টা করে তাকে কিভাবে টিকিয়ে রাখা যায়, তখন আমাদের দুঃখ হয়। একজন ফ্যাসিস্টকে আপনারা পদে রেখে আমরা জুলাই মাস উদযাপন করব কিনা, 36 জুলাই উদযাপন করব কিনা, এই প্রশ্ন আপনাদের সামনে আমি ছুড়ে দিচ্ছি। আপনারাই চিন্তা করেন এটা কতটা যৌক্তিক হবে যে ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য বাংলাদেশের হাজার হাজার মানুষ ইতিমধ্যে প্রাণ দিয়েছেন। সেই ফ্যাসিস্টের সরাসরি সহযোগীকে বাঁচানোর জন্য বেশ কিছু মানুষ উঠে পড়ে লেগেছেন এবং নানা রকম অসম প্রতিযোগিতার সম্মুখীন করে ফেলছেন আমাদেরকে। সুতরাং আমরা চাই, আমরা জুলাই মাসের আগেই ওনার পদত্যাগ চাই কেন, জুলাই মাসটা আমরা শান্তি করে এবং আমরা যাতে জয়ের স্বাদটা আস্বাদন করতে পারি, সেজন্য আমরা এর আগেই ওনার পদত্যাগ চাই। আমরা 27 তারিখে একটা আলটিমেটাম দিয়েছিলাম। আমরা আবারও বলছি যে আলোচনা আমাদের 1 তারিখে হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এর আগেই যদি আমরা 1 তারিখে, জুলাই মাস 1 তারিখ তো, তার আগেই যদি ওনার পদত্যাগ হয় তাহলে আমাদের যাত্রাটা শোভন হয়। আমরা একজন ফ্যাসিস্টকে জাতীয় রাজস্ব বোর্ডের মতো একজন ঐতিহ্যবাহী, ফ্যাসিস্টের সহযোগীকে জাতীয় রাজস্ব বোর্ডের মতো একজন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে রেখে আমরা আলোচনায় যাওয়াটা কতটা সুন্দর লাগবে আপনাদের কাছে, এটা আমার একটা বড় প্রশ্ন। এবং কিছু ব্যবসায়ী মহল যখন এই ফ্যাসিস্টের সহযোগিতা করার জন্য বলেন অথবা ওনাদের পক্ষে কথা বলেন, তখন আমাদের কষ্ট লাগে। এবং আমি চাই ব্যবসায়ীদেরকে আমরা সবসময় সুবিধা দিয়েছি, সবসময় সহায়তা করেছি, তারা আমাদের সাথে থাকবেন। তারা যদি আমাদের সাথে থাকেন বিষয়টা সহজ হবে, আমাদের এই আন্দোলনটা সহজ হবে। এবং তারা যদি সরকারকে এই বিষয়ে বলেন
তাহলে সরকার দ্রুত আমাদেরকে আলোচনার টেবিলে ডাকবেন এবং আমি আমার বিশ্বাস আমরা সমাধানে অবশ্যই পৌঁছতে পারবো, কারণ আমাদের দাবিটা যৌক্তিক দাবি। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এই অর্ডিন্যান্স সংশোধন করার জন্য আমাদের যে সেমিনার আয়োজন করার কথা ছিল সেটা সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি, যেটার কারণে আমরা আজকে রাস্তায় এসেছি। কারণ হচ্ছে ভবিষ্যৎ জাতীয় রাজস্ব বোর্ডটা কেমন হবে এটা আপনারও জানা প্রয়োজন। কেন জানা প্রয়োজন? কারণ আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান, আপনার ভবিষ্যৎ কেমন হবে এটা জানতে চাইলে বা জানাটা নিশ্চিত করতে চাইলে আপনাকে জাতীয় রাজস্ব বোর্ডের দিকে তাকাইতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড যদি রেভিনিউ আরো বাড়াতে পারে, ট্যাক্স জিডিপি রেশিও যদি আরো বাড়াতে পারে, তাহলে সেটা প্রতিফলন আপনাদের সবার লাইফস্টাইলে পড়বে, আপনাদের জীবন যাত্রায় পড়বে। সুতরাং এটা আপনাদের ইস্যু হওয়া উচিত যে সুন্দর টেকসই একটা জাতীয় রাজস্ব বোর্ড যেন হয়। এবং সেজন্য আমি চাই আপনারা যারা এখানে আছেন, জার্নালিস্ট হিসেবে যারা আছেন, পুলিশ যারা আছেন, অন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, তারা আমাদের সাথে আসুন, তারা আমাদের সাথে বসুন এবং তারাও এই আন্দোলনে সামিল হন। সামিল হলে আপনি জানেন আপনার ভবিষ্যৎ কতটুকু সুন্দর হবে, আপনার ভবিষ্যৎ কেমন হবে এই সম্পর্কে আপনি জানতে পারবেন। সুতরাং আমরা চাই রেভিনিউ বাড়ুক, রেভিনিউ বাড়ার জন্য যেমন সংস্কার প্রয়োজন সকল অংশীদারের, শুধুমাত্র আমার প্রস্তাব নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার করা হোক এটা আমি চাই না। কেবলমাত্র আমার শুধু আমার কথা শুনে যদি অর্ডিন্যান্স সংশোধন করা হয় তাহলে একটা বিষয় মনে হতে পারে যে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা কেবলমাত্র তাদের স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য এই অর্ডিন্যান্সটা তারা সংশোধন করেছে। আমরা বারবার বলতে চাই যে আমার কথা শুনে অর্ডিন্যান্স সংশোধন করার প্রয়োজন নেই। সকল অংশীজনকে সাথে নিয়ে আমরা যেন এই অর্ডিন্যান্স সংশোধন করতে পারি সেই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই, সরকারের সহযোগিতা চাই। সেজন্য আমাদের এই আন্দোলন, সেজন্য আমাদের এই সংগ্রাম, এবং এই সংগ্রাম আন্দোলনের মধ্যে যিনি বাধা হয়ে দাঁড়িয়েছেন তার অপসারণ নিয়ে কিন্তু আমরা আন্দোলনের নামি নাই। আন্দোলনের বাধার কারণে একটা পর্যায়ে উনি ইনক্লুড হয়েছেন দাবির মধ্যে। সুতরাং আমরা চাই আমাদের এই আন্দোলন সংগ্রাম যদি আমাদের লক্ষ্য যদি অর্জিত হতে হয় তাহলে তার অপসারণটা জরুরি। ধন্যবাদ। আমরা এখন প্রেস রিলিজটা পাঠ করছি। হীন মানসিকতা হয় কিভাবে ভেতরে বসে থেকে বাইরে এই ধরনের একের পর এক নোংরা খেলায় সে মেতে উঠেছে। আমাদের সভাপতি মহোদয় উনি এখন প্রেস ব্রিফিং শুরু করছে, আপনারা একটু দয়া করে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। গত 12 মে 2025 খ্রিস্টাব্দ মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে জারিকৃত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা 2025 এর বিরুদ্ধে এনবিআর ঐক্য পরিষদ এর যৌক্তিক কর্মসূচির ফলে সরকার গত 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এনবিআর বিলুপ্ত না করে বরং এটিকে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় আরো শক্তিশালী করা, রাজস্ব নীতি প্রণয়নের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা এবং প্রয়োজনীয় সকল সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে। তৎপ্রেক্ষিতে ঐক্য পরিষদ একই দিনে তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। কিন্তু তারপর থেকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা বর্তমান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান রাজস্ব ব্যবস্থা সংস্কার বাস্তবায়নে সরকারের সদিচ্ছাকে পদে পদে বাধাগ্রস্ত করে যে সমস্ত কর্মকাণ্ড করে চলেছেন তার সংক্ষিপ্ত একটি ফিরিস্তি নিম্নরূপ। ক, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সংশ্লিষ্ট অংশীজনের সাথে তাদের পূর্ব ঘোষিত কেমন এনবিআর চাই শীর্ষক সেমিনার আয়োজনের লক্ষ্যে অফিস সময়ের পর প্রস্তুতিমূলক সভা আয়োজনের জন্য কক্ষ বরাদ্দ চেয়ে মৌখিকভাবে ও পরে লিখিতভাবে পত্র প্রদানের পরও কক্ষ বরাদ্দ প্রদান করা হয়নি। এমনকি কক্ষ বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হলে তিনি ছুড়ে ফেলেছেন মর্মেও জানা যায়। ফলে গত 2, 19, 21 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে রাজস্ব ভবনের নিচতলার মেঝেতে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণের প্রতিনিধিদের উপস্থিতিতে সভাগুলো করা হয়। অন্যদিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকা সত্ত্বেও রাজস্ব ভবন ও
ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে এক ধরনের উস্কানিমূলক পরিবেশ সৃষ্টি করা হয়। গত 26 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে এনবিআর এর প্রবেশের 2 গেটে তালাবদ্ধ করে সেবা গ্রহীতা এবং কর্মকর্তা কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। অদ্য 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখেও ফেসিবাদী কায়দায় এনবিআর ভবনের 2টি প্রবেশদ্বার বন্ধ করে কোন কর্মকর্তা কর্মচারী সেবা গ্রহীতা ও সাংবাদিক সহ কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ধরনের ঘৃণিত কাজ একমাত্র একজন ফেসিবাদী দূষণের পক্ষেই সম্ভব। এনবিআর কর্তৃক গত 19 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে রাজস্ব অধ্যাদেশ সংশোধনের লক্ষ্যে এনবিআর এর ট্যাক্স এবং কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের 6 জন সদস্যের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। কিন্তু এই কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি কমিটি গঠন বিষয়ে তাদের সাথে কোনো আলোচনাও করা হয়নি। আবার এনবিআর চেয়ারম্যান মহোদয় বিভিন্ন সভা এবং বক্তব্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈধতা ও অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। যে রাজস্ব অধ্যাদেশের বিরুদ্ধে এতদিন কর্মসূচি চলেছে তা জারি হওয়ার পর যে বা যারা একে স্বাগত জানিয়ে পত্রিকায় এবং ফেসবুকে বক্তব্য দিয়েছিলেন এমন বিতর্কিত প্রশ্নবিদ্ধ ও অধ্যাদেশের সংশোধন বিরোধী মনোভাব সম্পন্ন এনবিআর এর সদস্যগণকে নিয়ে কমিটি গঠন করা হয়। আবার এই কমিটিতে অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে বিলুপ্ত অ্যাসোসিয়েশনের সভাপতিকে এনবিআর এর 6 সদস্যের মধ্যে দ্বিতীয় কনিষ্ঠতম সদস্য হওয়া সত্ত্বেও কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এটি করা হয়েছে যাতে সবকিছু চেয়ারম্যান তার পছন্দের লোক দিয়ে সিদ্ধান্ত প্রভাবিত করতে পারেন। চেয়ারম্যান সম্প্রতি বদলি নীতিমালার কোনো তোয়াক্কা না করে আয়কর বিভাগের সিনিয়র কমিশনারকে প্রতিহিংসামূলক নিপীড়নমূলক বদলি করেছেন। আবার সরকারি কর্মকর্তাগণের জন্য স্পর্শকাতর দপ্তরে প্রশ্নবিদ্ধ এক কর্মকর্তাকে কর কমিশনারের দায়িত্ব দিয়েছেন। চেয়ারম্যান একটি দোসর সিন্ডিকেটের মাধ্যমে বাইরে থেকে লোক জড়ো করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করেছেন, যার প্রমাণ আমাদের কাছে রয়েছে। এছাড়া কর্মসূচিতে সম্পৃক্ত কর্মকর্তাগণকে ভয় ভীতি প্রদর্শন, শাস্তি ও বদলির হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এসব প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের কারণে স্বাভাবিক কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে, যার প্রভাব রাজস্ব আহরণে পড়তে পারে। গত 21 এবং 22 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে একাধিক আদেশের মাধ্যমে রাজস্ব সংস্কার কর্মসূচির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলি করা হয়েছে। এর মধ্যে একটি আদেশে অত্যন্ত দক্ষ ও পেশাদারী হিসেবে সুনাম রয়েছে এবং কর্মসূচির সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছেন এমন 5 জন আয়কর কর্মকর্তাকে ঢাকার বাইরে অপেক্ষাকৃত কম রাজস্ব সম্ভাবনাময় দপ্তরে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। উক্ত আদেশে প্রাপ্য যোগদানকাল না দিয়ে পরবর্তী কর্মদিবসে সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করতে বলা হয়েছে, যা চাকরিবিধির সম্পূর্ণ পরিপন্থী এবং অবৈধ। এই অবৈধ আদেশ বর্তমান এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত জিঘাংসা চারিতার্থের এক জলযুক্ত প্রমাণ। এর মাধ্যমে যৌক্তিক কর্মসূচিতে থাকা কর্মকর্তাদের পুঞ্জীভূত ক্ষোভকে উস্কে দিয়ে তিনি পরিস্থিতিকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে চান। তার এহেন কর্মকাণ্ড অত্যন্ত দুরভিসন্ধিমূলক। তিনি অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক সভা এবং বক্তব্যে বিভিন্ন সময় বলেছেন যে তিনি এনবিআর কে বিলুপ্ত করবেন এবং রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2 বিভাগের মডেলই রাখবেন। অর্থাৎ জারিকৃত অধ্যাদেশে তেমন কোনো পরিবর্তন তিনি হতে দেবেন না। সরকারের প্রেস বিজ্ঞপ্তি জারি বা এনবিআর এর কমিটি গঠন এগুলো তার কাছে কেবলই আইওয়াস। এ থেকে এই বিষয়টি স্পষ্ট যে ইস্যুকে কেন্দ্র করে এই কর্মসূচিকে জিইয়ে রেখে ফ্যাসিবাদী দোসরদের স্বার্থে সামগ্রিক পরিস্থিতিকে তিনি অস্থিতিশীল করতে চান। এই প্রসঙ্গে আমরা যেন ভুলে না যাই, তিনি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্তৃক নিয়োগকৃত এবং তার বাজেট এজেন্ডা বাস্তবায়নকারী সচিব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব থাকাকালে তার সময় এসালন সহ দেশের সবচেয়ে বড় ব্যাংক কেলেঙ্কারির ঘটনা ঘটে। উপরের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে
এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে সরকার কর্তৃক জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে রাজস্ব সংস্কার সম্ভব নয়, কারণ তিনি তদনুযায়ী এটি বাস্তবায়ন হতে দেবেন না। স্পষ্টতই তিনি ফ্যাসিবাদের দোসর একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে প্রতিভূ হিসেবে কাজ করছেন। আপনারা জানেন, পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী যে 44 জন আমলার তালিকা করা হয়েছে, তার মধ্যে তিনি এনবিআর এর বর্তমান চেয়ারম্যান 3 নম্বরে রয়েছেন। সুতরাং সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তিনি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। আমরা জুলাই মাস আসার পূর্বেই তার অপসারণ চাই, কারণ আমরা পুত পবিত্র হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আলোচনায় অংশগ্রহণ করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি তারেক বিপ্লব। সম্মানিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ভাই বোনেরা, দ্বিতীয় অংশটি আমি পাঠ করছি। আমি মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার, সিনিয়র সহসভাপতি, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সামগ্রিক অবস্থা দৃষ্টি এটাই প্রমাণিত, তিনি এনবিআর বিলুপ্তি প্রচেষ্টার মূল হোতা। তিনি নীতিমূলক বন্দী সহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজস্ব ব্যবস্থা সংস্কারের পরিবেশ বিনষ্টকারী, সরকারের মেনে নেওয়া দাবি একরকম অস্বীকার করে এনবিআর বিলুপ্তির পায়তারা করার ষড়যন্ত্রকারী এবং সরকারকে বিভিন্ন ভুল তথ্য দিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে সরকারের দূরত্ব সৃষ্টির অপচেষ্টাকারী। অর্থ 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে ব্যবসায়ী সমাজের সংবাদ সম্মেলন থেকে জারিকৃত প্রেস নোটের অনুচ্ছেদ 5 প্রতি এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। ব্যবসায়ী সমাজ এনবিআর চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয় এবং তাতে কোনো সফলতা আসবে না বলে মন্তব্য করেছেন। আমরা অত্যন্ত পরিতাপের সাথে বলছি যে কি কারণে পতিত ফ্যাসিবাদী সরকারের দোসর একজন আমলার অপসারণ ব্যবসায়ী সমাজ কাম্য নয় বলেছেন, সেটি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে তারা খোলাসা করেননি। কিন্তু আমরা ব্যবসায়ী সমাজ সহ পুরো দেশবাসীর কাছে পূর্বের প্রেস বিজ্ঞপ্তি এবং আজকের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খোলাসা করেছি যে রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ প্রকৃত টেকসই ও বাস্তবসম্মত সংস্কারের স্বার্থে কেন ফ্যাসিবাদী সরকারের দোসর এনবিআর চেয়ারম্যান জনাব আব্দুর রহমান খানকে অপসারণ করতে হবে। আশা করি সরকার, ব্যবসায়ী সমাজ ও দেশবাসী বিতর্কিত এনবিআর চেয়ারম্যানকে অপসারণের আমাদের দাবির সাথে একমত হবেন। দক্ষ, আধুনিক ও হয়রানি মুক্ত জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে সার্বিক সংস্কার, রপ্তানি আয় বৃদ্ধি ও রাজস্ব আহরণে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ব্যতীত ভিন্ন কোনো পথ খোলা নেই। তবে আমরা ব্যবসায়ী সমাজের প্রেস বিজ্ঞপ্তিতে রাজস্ব সংস্কারের বিষয়ে সার্বিকভাবে যে বক্তব্য প্রদান করা হয়েছে তার জন্য আমরা ব্যবসায়ীদেরকে সাধুবাদ জানাচ্ছি। তারা যথাযথভাবে রাজস্ব সংস্কারের প্রক্রিয়া ও উদ্দেশ্য তাদের প্রেস রিলিজে উল্লেখ করেছেন। আপনারা জানেন, সার্বিক পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ সহ অন্যান্য দাবিতে আজ 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাটের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান রয়েছে। একই সাথে আজ থেকে নজিরবিহীন ঐতিহাসিক গণজমায়েতের মাধ্যমে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর পালিত হচ্ছে। এমন অবস্থায় আমাদের চলমান কর্মসূচি নিম্নরূপ। প্রিয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, ক এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। আমি আবার রিপিট করি, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। অর্থাৎ 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার
কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে, তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। শেষ করতে দেন। এছাড়াও 29শে জুন অর্থাৎ আগামীকাল 2025 খ্রিস্টাব্দ তারিখে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে। আবারও রিপিট করি, এছাড়াও 29শে জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচি যথারীতি পালিত হবে। আমরা ধন্যবাদ দিতে চাই দেশ ও রাষ্ট্রের স্বার্থে এনবিআর এর বিলুপ্তি রোধ ও একটি টেকসই রাজস্ব ব্যবস্থা গড়ার লক্ষ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে এনবিআর এর সারা দেশের সকল দপ্তর থেকে আগত সকল কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, পাশাপাশি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক বৃন্দ, যারা সারাদিন কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের এই বিপর্যয় দেখেছেন, আমাদের পাশে ছিলেন। ধন্যবাদ এই সকল ব্যবসায়ী সমাজ কিছুটা অনুধাবন করছেন সিচুয়েশন। আমরা ধন্যবাদ দেই অংশীজন, সচেতন নাগরিক সমাজ, সর্বস্তরের জনগণকে এবং গতকাল থেকে আজকে পর্যন্ত আমাদের সশস্ত্র বাহিনী